আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। তার মা কেন কাঁদছে না এই প্রশ্নটা তোলা শুধু হৃদয়হীনতার পরিচয় নয়, খুব নিচু স্তরের প্রাণীর থেকেই এরকম কথা বেরোতে পারে। আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি আমরা দেখে থাকি, এরা ইস্পাত কঠিন ভাবে প্রথম দিন থেকে রোজ সাংবাদিকদের নানা রকম বলে গেলেন। কুণাল ঘোষকে যদি আজকে মমতা বলে যে আপনি রাস্তার মোড়ে প্যান্টটা মাথায় বেঁধে দাঁড়িয়ে থাকুন, তাহলে কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে, কারণ ওর লজ্জা ঘৃণা ভয় এই তিনটে চুকে গেছে। সেটিকে তত্ত্ব একটা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা খুশি করতে পারে, সেফটি পিন লাগাতে পারে, আলপিন লাগাতে পারে, স্টেপল পিন লাগাতে পারে, আমার কি এসে যায়। কিন্তু এগুলো কি একটা মুখ্যমন্ত্রীর আচরণের মধ্যে মানে আচরণ, এই ব্যাপারগুলোর থেকে একটা মুখ্যমন্ত্রীর আচরণ কোনো আলোচনার যোগ্য? কি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আইন, জ্ঞান, বিজ্ঞান, যত রকম পৃথিবীতে সবাই সব বোঝেন, কিন্তু এটা বোঝেন না যে ওর হাতে নেই। ববি হাকিম তো হেলে পড়া বাড়ি সম্বন্ধে বিশেষজ্ঞ নন, উনি বিশেষজ্ঞ হচ্ছেন দাওয়াতে ইসলাম সম্বন্ধে। বিচার পেল না অভয়া, কার্যত সেই অভয়ার মা বাবাকে এখন রাজনৈতিক ভাবে আক্রমণ করা হচ্ছে। কুণাল ঘোষ থেকে শুরু করে শাসক দলের মুখপাত্ররা তারা বলছেন কোথায় কান্না, তারা নাকি অভয়ার মা বাবার কান্নাই দেখতে পাননি, তারা কারো কান্না দেখতে চান। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন এই ধরনের মন্তব্য? কুণাল ঘোষের মন্তব্যকে আমি আজ পর্যন্ত কোনো গুরুত্ব দিইনি, তার কারণ কুণাল ঘোষ কখনো সত্যি কথা বলে, কখনো মিথ্যে কথা বলে। যখন জেলের গাড়িতে উঠছিল এবং বলছিল যে সারদার সমস্ত টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে রাখা আছে, তখন সত্যি কথা বলছিল। তারপরে জেল থেকে বেরিয়ে যেসব কথাগুলো বলেছে বেশিরভাগই মিথ্যে কথা। এখন সত্যি কথা বলছে কি মিথ্যে কথা? এখন তো সত্যি কথা মিথ্যে কথার প্রশ্ন না, এটা একটা মন্তব্য করেছে। এগুলো একটা কুণাল ঘোষ একটা খুবই নিচু স্তরের প্রাণী, যে না এগুলো খুব নিচু স্তরের কথা, নিচু স্তরের প্রাণীর থেকেই বেরোয় আর কি। যে একটি মেয়ে মারা গেছে, তাকে স্পষ্টতই খুন করা হয়েছে এবং একজন খুনি সাব্যস্ত হয়েছে, তো আদালতে খুনি সাব্যস্ত হয়েছে। তার মা কেন কাঁদছে না এই প্রশ্নটা তোলা শুধু হৃদয়হীনতার পরিচয় নয়, খুব নিচু স্তরের প্রাণীর থেকেই এরকম কথা বেরোতে পারে। কোনো মানুষের থেকে, যে পূর্ণাঙ্গ মানুষ, মানে দেখতে মুখ চোখ নাক সবই আছে, কিন্তু অন্যভাবে যে তার কোনো মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই, এরকম প্রাণীর কাছ থেকে এরকম কথা বলে। তারা হৃদয় বিদারীন ভাবে তারা যে কেঁদে উঠবে বা ডুকরে কেঁদে উঠবে, তাদের সেরকম কান্নার গলা পাওয়া যাচ্ছে না। না, সে আর কি করে পাওয়া যাবে, কারণ কুণাল ঘোষের তো এগুলো বুঝবার কথা নয়। কুণাল ঘোষকে যদি আজকে মমতা বলে যে আপনি রাস্তার মোড়ে প্যান্টটা মাথায় বেঁধে দাঁড়িয়ে থাকুন, তাহলে কুণাল ঘোষ দাঁড়িয়ে থাকবে, কারণ ওর লজ্জা ঘৃণা ভয় এই তিনটে চুকে গেছে। জেল খেটেছে, জেল খাটার আগে মমতার সম্বন্ধে যা বলবার বলে দিয়েছে, তারপরে এখন আর কোনো ইয়ে নেই, দোকান কাটা সে নেই। বলছে আরেকটা জিনিস হচ্ছে, আর্জি করে কার্যত সঞ্জয় রায়ের ফাঁসি দিতে যে রাজ্য সরকার যেমন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তেমন সিবিআই দ্বারস্থ হয়েছে। এই সঞ্জয় রায়, যিনি একমাত্র এই মুহূর্তে বেঁচে আছেন এই আর্জি কোর্টে এসে, তাকে ফাঁসি দিতে চাই। আপনি বিষয়টাকে প্রাক্তন রাজ্যপাল হিসেবে কিভাবে দেখছেন? ফাঁসি ব্যাপারটা, প্রথম কথা হচ্ছে যে এটা তো বিচারকের সিদ্ধান্ত। বিচারক যেটা বলেছেন বা যেটা করেছেন সেটা সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে করেছে, কিন্তু তার জন্য সাজা কি হবে সেটা বিচারকের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই ব্যক্তিগত সিদ্ধান্তটাকে উল্টে দেওয়ার জন্য সিবিআই চেষ্টা করছে, দেখতে পাচ্ছি। রাজ্য সরকারের এক্ষেত্রে কোনো ভূমিকাই নেই, কারণ আদালত রাজ্য সরকারের কাছ থেকে কেড়ে নিয়ে জিনিসটা সিবিআইকে দিয়েছিল। সিবিআই এর ভূমিকা আছে, রাজ্য সরকার কেন করতে চেষ্টা করছে আমার কাছে বোধগম্য হচ্ছে না। একমাত্র হচ্ছে যে এটা করে ওকে মানে মুখ বন্ধ করে দেওয়া যেতে পারে, কারণ আর সকলের মুখ বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি ওর মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, অভয়ার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে, দেয়াল আসল এভিডেন্সটা চলে গেছে, দেয়াল ঘরবাড়ি সব ভেঙে দেওয়া হয়েছে। আগে একদিন আগে মানে সিবিআইয়ের কাছে জিনিসটা হস্তান্তর হবার একদিন আগে
তৃণমূলী কেওড়ারা এসে সমস্ত দেয়াল টেয়াল ভেঙে দিয়ে প্রমাণ লোপাট করে দিয়ে দিয়েছে। অতএব এখন এই শুধু এই লোকটাই বাকি আছে, এই সঞ্জয় রায় বাকি আছে। এই সঞ্জয় রায়কে ফাঁসি দিলে যাবে, কিন্তু ফাঁসি দেওয়াটা এত সহজ কাজ না। যদি বিচার ব্যবস্থায় সাব্যস্ত হয় যে বিচার ঠিক হয়নি, তাহলে সম্ভবত হাইকোর্ট এটাকে নিম্ন আদালতে পাঠিয়ে দেবে। নিম্ন আদালতে পাঠিয়ে দেওয়ার পরে যদি ফাঁসির হুকুম হয়, তাহলে সেই ফাঁসির হুকুম আবার হাইকোর্টে কনফার্মেশনের জন্য যাবে। তারপরে সুপ্রিম কোর্টে আপিল আছে ফাঁসির বিরুদ্ধে, সুপ্রিম কোর্টে আপিলের পরে মার্সি পিটিশন আছে প্রেসিডেন্টের কাছে। অতএব রাতারাতি ফাঁসি হবে এরকম কোনো আশা যেন রাজ্য সরকার না রাখে। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম নরপিশাচটাকে, ফাঁসি তো দরকারি একদম। না না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দুঃখের বিষয় বা সুখের বিষয় ওখানে ওর হাতে নেই ব্যাপার। বলছে আমি আইনজীবী ছিলাম, আমি সব বুঝি। সব আইন বোঝেন, সব কি বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়? আইন, জ্ঞান, বিজ্ঞান, যত রকম পৃথিবীতে সবাই সব বোঝেন, কিন্তু এটা বোঝেন না যে ওর হাতে নেই। একটা আসামি কি শাস্তি হবে, সে আসামি দোষ করেছে কিনা কি শাস্তি হবে, এই ব্যাপারটা বিচার বিভাগের ওপর ন্যস্ত আছে, মুখ্যমন্ত্রীর ওপর ন্যস্ত নেই, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর ন্যস্ত নেই। এবং উনি সে বিষয়ে কিছুই করবার নেই মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে যত খুশি আস্ফালন করতে পারেন, তার উপর তো ট্যাক্স নেই কোনো, করে যান। একই সাথে আমি বলতে সিবিআইও কিছু তদন্ত করে বার করতে পারলো না। কলকাতা পুলিশের তকমাটাই কার্যত তারাও একদম শিলমোহর দিয়ে দিল। যিনি আয়ও ছিলেন তিনি কিছুই করলেন না, এরকমই সব লেখা আছে একাধিক। আপনি এই সিবিআই এর ভূমিকাটাকে কিভাবে দেখছেন? দেখো, সিবিআই এর ভূমিকাটা আমার কাছে একটু রহস্যে আবৃত মনে হচ্ছে, এটা আমি অস্বীকার করতে পারি না। যদিও সিবিআই বলেছে যে তাদের অনুসন্ধান এখনো বাকি আছে, তদন্ত শেষ হয়নি, তাহলেও আজ পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে এবং যেসব সাক্ষ্য প্রমাণে ফাঁক থেকে গেছে, যেগুলো সিবিআই জোর করে করেনি, সেগুলো কেন জোর করেনি সিবিআই, কেন ঠিক মতন সেটা বিচারকের সামনে হাজির করেনি, এ ব্যাপারে আমি কোনো সদুত্তর নিজেকে দিতে পারছি না। অতএব আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। মানে আমি বলছি সিবিআই সত্যি বাংলায় এসে এই অফিসারদের কি হয়ে যায় স্যার? তারা সঠিক তদন্ত করে আসতে পারে না কেন? যে কেন্দ্রীয় সংস্থার উপর মানুষ এত নির্ভর করে, সবাই সিবিআই চাই কার্যত, সেই সিবিআই কেন এত বাংলায় নিরাশ করে দেয়? আমি বুঝতে পারছি না কেন নিরাশ করে দেয়। সেটিং এর একটা তত্ত্ব আছে, সেটিং এর তত্ত্ব একটা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেটিং এর তত্ত্ব আমি বিশ্বাসও করি না, অবিশ্বাসও করতে পারছি না। তাহলে তো বিজেপির এখানে তো ভূমিকা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন বড়। বিজেপির ভূমিকা নিয়ে কি প্রশ্ন চিহ্ন আছে সেটা তুমি বিজেপির নেতাদের জিজ্ঞেস করো, একদম আমি কি করে বলবো। আরেকটা জিনিস স্যার, ববি হাকিম সম্প্রতি বলছেন হেলে পড়া বাড়ি মানে বিপজ্জনক নয়। আপনি দেখতে পাচ্ছেন শহরের একের পর এক বাড়ি হেলে পড়ছে। ববি হাকিম তো হেলে পড়া বাড়ি সম্বন্ধে বিশেষজ্ঞ নন, উনি বিশেষজ্ঞ হচ্ছেন দাওয়াতে ইসলাম সম্বন্ধে। উনি দাঁত ফাঁত বার করে একেবারে হাত পা তুলে চেঁচিয়ে বলেছেন যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, আর তাদের আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি, দাওয়াতে ইসলাম। অতএব ববি হাকিম বলা যেতে পারে দাওয়াতে ইসলাম সম্বন্ধে একজন বিশেষজ্ঞ। কিন্তু একটা বাড়ি হেলে পড়েছে কি না, কেন হেলে পড়েছে, সেটা বিপজ্জনক কি না, এইসব সম্বন্ধে মতামত দেবার ববি হাকিমের কোনো এখতিয়ার নেই এবং ওর কোনো এই বিষয়ে কোনো জ্ঞানও নেই। ববি হাকিমের লেখাপড়া আমি যতদূর জানি খুব বেশি দূর এগোয়নি, বা এগিয়ে থাকলেও সেটা লেখাপড়া হজম হয়নি। অতএব আমি তো সিভিল ইঞ্জিনিয়ার, আমি এই ব্যাপারটা আমার পেশাগত। হ্যাঁ, হেলে পড়া মানে বিলক্ষণ বিপজ্জনক। একটা বাড়ি হেলে পড়া মানে বিলক্ষণ বিপজ্জনক। সেটা ববি হাকিমের মাথায় ঢোকেনি বা ইচ্ছে করে মিথ্যা কথা বলছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নিজেকে বাঁচার জন্য বলতে পারে, বা মমতাকে খুশি করবার জন্য বলতে পারে, যা খুশি বলতে পারে। ওদের তো শেষ পর্যন্ত উদ্দেশ্য হচ্ছে মমতাকে খুশি করা। মমতার মুখের কোণে একটু হাসি দেখলে পরে ববি হাকিম একেবারে আত্মহারা হয়ে যাবে, সবাই, কেউ বাদ থাকবে না। অতএব সেই কারণে হতে পারে আর কি।
কিন্তু কথাটা একেবারে বাজে। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বলছি কথাটা একেবারে বাজে। হেলে পড়া মানেই যথেষ্ট বিপজ্জনক, এবং হেলে কোনো বাড়ি হেলে গেছে এটা একেবারে মেনে নেওয়া যায় না। স্যার একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সরকারি চাকরি অনেকগুলো প্রসিডিওর আছে, তার চেয়ে আপনারা চা বিক্রি করুন, অনেক টাকা। আগে বলতেন চপ, এখন বলছে চা। আমি কি বলবো, চপ থেকে চায় কেন চলে গেল? চপটা কি যথেষ্ট লাভজনক নয়? এই কথাটা তুমি একবার ছাত্রছাত্রীদেরকে নিয়ে সামনে বসিয়ে এরকম মানে চা বিক্রি, চপ বিক্রি, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু সবাই তো চাকরি করবে, বড় হবে জীবন, এরকমই মানুষের শখ থাকে। না না, উনি তো বলে দিয়েছেন যে প্রথমে বলেছিলেন চপ বিক্রি করলে পরে নাকি কোটি টাকা হয়, তারপরে সেই চপ থেকে হয়েছেন। আর শিল্প মানে হচ্ছে তো শুধু এ নয়, শিল্প মানে কারখানা টারখানা নয়, এই যে ছবি আঁকা, আলপনা দেওয়া, এগুলো শিল্প। এই সমস্ত প্রলাপ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন ধরে করছেন, করেও যাবেন আর কি। কিন্তু এগুলোকে মোকাবিলা করার জন্য প্রধান বিরোধী দলের তরফ থেকে যে প্রচেষ্টাটা থাকা উচিত সেটা আমি দেখতে পাচ্ছি না বলে আমি কিঞ্চিত আশা হতো। এই কথাটা বলতে আমার কোনো আপত্তি নেই, এই প্রচেষ্টা থাকা উচিত ছিল। একদম। আমি বলছি মুখ্যমন্ত্রী জ্যাকেটে একটা সেফটি পিন লাগিয়েছেন, সেটা নিয়ে কার্যত তৃণমূলের পেজে দেখছি বিজ্ঞাপন চলছে যে দেখুন আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে শিখুন, জ্যাকেটের চেন ছিঁড়ে গেছে, সেখানে তিনি সেফটি পিন লাগিয়েছে। আরে বাবা, মানে একটা রাজনৈতিক দল যে এইরকম একটা বালকিল্য শিশুর স্তরে নামতে পারে, আমি না শুনলে বিশ্বাস করতাম না। একটা সেফটি পিন লাগিয়েছেন তাই নিয়ে আত্মহারা হয়ে যেতে হবে? একটা সেফটি পিন কি বলবো, আর আমার কিছু বলার নেই। এগুলো একটা হাস্যকর ব্যাপার। হাস্যকর মানে এটা যে আবিষ্কারটা যে করেছে তারও সেই উদ্দেশ্য শেষ পর্যন্ত। একটুখানি আগে আমি ববি হাকিমের ব্যাপারে যেটা বলছিলাম, যে মমতার ঠোঁটের কোনো একটু হাসি দেখতে পেলেই সে একেবারে আত্মহারা হয়ে নাচবে, সেই উদ্দেশ্যই করেছে মমতা। ক্যামেরা তিনি বলেছেন সেফটি পিন আছে, দে তো চটিটাই লাগিয়ে। যা খুশি করতে পারে, সেফটি পিন লাগাতে পারে, আলপিন লাগাতে পারে, স্টেপল পিন লাগাতে পারে, আমার কি এসে যায়। কিন্তু এগুলো কি একটা মুখ্যমন্ত্রীর আচরণের মধ্যে, মানে আচরণ, এই ব্যাপারগুলোতে কি একটা মুখ্যমন্ত্রীর আচরণ কোনো আলোচনার যোগ্য? এগুলো একটা আলোচনার বিষয় হলো? এগুলো তো হাস্যকর, মানে হাস্যকর বললে কিছু বাংলা ছবি হচ্ছে ভাঁড়ের রাজত্ব। পশ্চিমবাংলায় একটা ভাঁড়ের রাজত্ব। আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়, আমারও মুখ্যমন্ত্রী, আমরা যখন রাজ্যের বাইরে যাই তখন মাথা হেঁট হয়ে যায়। তখন সবাই বলে আরে तुम्हारा ममता क्या करती है, कुछ पता नहीं, वो उल्टा सीधा कुछ कहती है, कुछ कहती है। कभी कहती है कि ये हम 6,000 न 10,000 न 30,000 नौकरी देंगे, कभी कहती है कि नहीं नौकरी मत लो, वहां जाके चाय बेचो, चौक बेचो। ये क्या पागलपन है, वो जीतती कैसे, ये तो हमें समझ में नहीं आता। এই কথাটা আমরা দিল্লি গেলে বিশেষ করে ক্রমাগত শুনতে হয় এবং কোনো জবাব আমাদের কাছে নেই।